নমস্কার বন্ধুরা, আনন্দমেলা পুজোবার্ষিকী 1414-তে প্রকাশিত সুচিত্রা ভট্টাচার্যর লেখা উপন্যাস চকটা সুডোকুর এর ষষ্ঠ পর্ব আজ পড়ছি। প্ল্যান তো অনেকই ছিল, তবে রাতের সিঙ্গাপুর দর্শন যেন জমল না সেভাবে। গায়ে জল ডালার পরই বুমবুমের এমন তেড়ে ঘুম এলো, কোনোক্রমে এক গ্লাস দুধ খেয়ে সে ডলে পড়ল বিছানায়। শত ঠেলাঠেলিতেও চোখ খুলল না। অগত্যা কাউকে না কাউকে তো হোটেল থাকতেই হয়। পার্থ আয়েসি মানুষ, হুড়োদ্দুম ছুটোছুটি তার বেশিক্ষণ পুষায় না। মাসি বঞ্জিকে বেরোতে বলে সে রয়ে গেল হোটেলে। তা বেড়াতে এসে দলের অর্ধেক লোকই যদি সঙ্গে না থাকে, ডোমেনটা কেমন না কেটে যায় না? তবু মিতিন মাসির সঙ্গে শহরের অনেকটাই গুড়ল টুপুর। আলোয় আলোয় দারুণ সেজে আছে রাতের সিঙ্গাপুর। উঁচু উঁচু বাড়িগুলো থেকে দুটি টিকরচ্ছে যেন। পার্কের উজ্জ্বল আলো, দোকানপাটের আলো, ব্রিজের আলো, বিজ্ঞাপনের আলো, বাহারি পথবাতির আলো, এত আলোর ঝলকানিতে কেমন যেন দিশেহারা লাগে। মাসি বঞ্জি প্রথমে গেল শহরের দক্ষিণে, সিঙ্গাপুর নদীর দিকটায়। নদীর পাড়ে মেরিলিয়ন পার্কে বসে রইল একটুক্ষণ। এখানেও মেরিলিয়নের মূর্তি আছে একখানা, ছোটোখাটো, মুখ দিয়ে ফোয়ারার মতো জল বেরোচ্ছে। এই নদীর ধারেই নাকি 200 বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেফল সাহেব পত্তন করেছিলেন শহরটার। এখন এ জায়গা সিঙ্গাপুরের ডালহৌসি পাড়া, এসপ্লেনেডও বটে। কাছেই পাঁচখানা গগনচুম্বী অট্টালিকা নিয়ে আনটেক সিটি, অফিসের আড়ত। সেদিকে যাব করেও যাওয়া হলো না শেষ পর্যন্ত। লম্বা ব্রিজ পেরিয়ে উল্টো দিকের ভিক্টোরিয়া কনসার্ট হলে এলো মিতিন আর টুপু। সেখানে সবুজ লনে উদ্দাম নাচ গানের আসর বসেছে। 2-5 মিনিট বাজনার জঙ্কার শুনেই টুপুরের মাথা ঝিমঝিম। কনসার্ট হলের সামনে থেকে ফের ট্যাক্সি। রংচঙ্গে চায়না টাউনে চরকি মেরে সোজা অর্চার্ড রোডে। এ পাড়াটা যেন আরও ঝলমলে। রয়েছে নানান দেশের দূতাবাস, চক্ষু চড়ক গাছ করে দেওয়া পেল্লায় সব জমকালো দোকান। গাছে ছাওয়া বুলেভার্ডটিও ভারী মনোরম। গাছতলায় এক বৃদ্ধ আইসক্রিম স্যান্ডউইচ বিক্রি করছিল। মিতিন মাসি সাদাসাদি করলেও টুপুরের মোটেই খেতে ইচ্ছে করে না। বুমবুমকে বাদ দিয়ে সে একা একা খাবে, তাই কি হয়? কাছেই একটা ফুড কোর্টে রাতের খাবার সেরে ফের ট্যাক্সি। শীততাপ নিয়ন্ত্রিত গাড়ির আরামে গল্প করতে করতে ফিরছে মাসি বঞ্জি। মিতিন জিজ্ঞেস করলো, কিরে, জায়গাটা কেমন লাগছে? ভালো, খুব ভালো। আমাদের কলকাতাতেও যদি এমন বানিয়ে ফেলা হতো। পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছিস, না রাস্তাঘাটের প্রশংসা করছিস, নাকি উঁচু উঁচু বাড়ি আর আলোর বাহারে মন ভরেছে? ডিসিপ্লিনের কথাও বলো। আমার তো বাবু বড্ড বেশি কৃত্রিম লাগছে, বড় বেশি সাজানো মাপা, এমনকি মানুষগুলো। তবু সাজানোটাকেও তো বাহবা দিতে হয়। তাও কেমন যেন প্রাণের অভাব রে। এই যে সেন্টোসায় আজ দুখানা সি বিচে গেলাম, ওখানকার বালিগুলো হাতে নিয়ে দেখেছিলি কি? হে, মোটা মোটা দানা, প্রায় সর্ষের সাইজ। বাজি রেখে বলতে পারি ওই বীজগুলো মোটেই ন্যাচারাল নয়, পর্যটক টানার জন্য বালি ফেলে তৈরি করা হয়েছে। বলতে বলতে হেসে ফেলল মিতিন। অবশ্য শহরের নামটাই তো একটা বড়সড় ফাঁকি। কীরকম? ওমা, গল্পটা জানিস না? অনেক অনেক বছর আগে পেলেম্বাং, মানে এখন যার নাম ইন্দোনেশিয়া, সেখানকার রাজা জাহাজে চড়ে সমুদ্রপথে যাচ্ছিলেন। হঠাৎ ঝড় আসে। রাজা আশ্রয় নেন এই দ্বীপে। তখন এখানকার এক জন্তুকে দেখে তার সিংহ মনে হয়েছিল। বেশ, অমনি দ্বীপটার নাম দিয়ে ফেললেন সিঙ্গাপুরা, লায়ন সিটি। অথচ এই দ্বীপের 1000 মাইলের মধ্যেও কোনো সিংহ নেই। বাড়ি অদ্ভুত তো। কথায় কথায় হোটেল এসে গিয়েছে। মধ্যবয়সী চীনা চালককে ভাড়া মিটিয়ে ট্যাক্সি থেকে নামলো মিতিন আর টুপুর। রাত প্রায় 11:30। হোটেলের লাউঞ্জ শুনশান। শুধু শ্যামলা রং এক মালয়ী কন্যা বসে আছে রিসেপশন কাউন্টারে। মন দিয়ে ফ্যাশন শো দেখছে টিভিতে। সকালে বা সন্ধ্যায় এই মেয়েটি ছিল না। আজ বোধহয় ওর নাইট ডিউটি। মেয়েটির সঙ্গে মধুর হাসি বিনিময় করে মিতিন টুপুর পায়ে 104-এর দরজায় পৌঁছে গেল। একবার টোকা দিতেই ভিতর থেকে পার্থর গলা, খোলা আছে, চলে এসো। আশ্চর্য, দরজাটা লাগিয়ে রাখুনি কেন? ঘরে ঢুকে বিরক্ত স্বরে বলল মিতিন। পার্থর হেলদোল নেই। টিভি চালিয়ে এক ইংরেজি সিনেমায় মগ্ন। পর্দা থেকে চোখ না সরিয়ে বলল, এই তো একটু আগে উনি গেলেন। কে? সুজিত দত্ত? তাই নাকি? অনেকক্ষণ আড্ডা দিয়ে গেলেন, ঘণ্টাখানেক ছিলেন প্রায়। ও, তা কি গপ্প হলো? ওই কুম্ভকর্ণ নারায়ণ,
উনিই তো অর্ধেক টাইম খেয়ে নিলেন। কুম্ভকর্ণ নয়, কুম্ভকোণম। ড্রেসিং টেবিলে ভ্যানিটি ব্যাগ রাখতে রাখতে মিতিন বলল, কুম্ভকোণম একটা জায়গার নাম। জানি রে বাবা, জানি। কলকাতায় আমার গুচ্ছের তামিল বন্ধু আছে। ওরা নামের আগে বাবার নাম আর আদি বাসস্থানের নাম জুড়ে রাখে। প্র্যাকটিসটা ইন্ডিয়ার অনেক স্টেটেই চালু। কারো শুধু বাবার নাম থাকে, কারো দেশের নাম। যেমন ধরো, লেকচার স্টপ। মিতিন ঘুরে তাকালো। হঠাৎ মিস্টার নারায়ণের প্রসঙ্গ এলো কেন? আমি তুলিনি। সুজিতবাবু তাকাকালীনই নারায়ণ ফোন করলেন। আবার ফোন করেছিলেন? তাহলে আর বলছি কি। ঘুমন্ত বুমবুমের পাশে আজ শোয়া ছিল পার্থ। উঠে সোজা হয়ে বসলো। এবার অবশ্য আর র্যাক করিনি, দুমদাম পান জেড়েছি। কীরকম? স্ট্রেট বলে দিয়েছি। এভাবে বারবার জ্বালাতন করার জন্য চিঠিটা আর খুঁজবই না। স্ক্যান কপি দিয়েই কাজ চালিয়ে নিন, নইলে গুল্লায় যান। সকালে আসতেও বারণ করে দিয়েছি। শুনে নারায়ণের কী রিয়েকশন? খুব হাউমাউ করছিল। বোধহয় 42 প্লিজ প্লিজ বলল। পার্থ চোখ টিপল। আমি আর ওই মক্কেলকে কেন পাত্তা দেবো বলো? ওর আর আমাদের হ্যারাস করার ক্ষমতাই নেই, অন্তত এই হোটেলে। রিসেপশন থেকে জেনে নিয়েছি রুম ভাড়া আগাম দেওয়া আছে। ইনফ্যাক্ট পেঙ্গুইন এখানে একটা রুম পার্মানেন্টলি বুক করে রাখে। রেগুলার ক্লায়েন্ট আসে ওদের। 3 দিন দুরাতের প্যাকেজ এনজয় করে যায়। অর্থাৎ কোম্পানিটা জেনুইন। টুপুর ফুট কাটলো। প্রতি সপ্তাহে সুডোকুর জন্য কাউকে না কাউকে প্রাইজ দেয়। তাম তো। টুপুরকে মৃদু ধমক দিয়ে মিতিন ফের জেরা শুরু করলো। তোমার এই চোটপাট শুনে সুজিত দত্ত কি বললেন? কি আর বলবেন, জানতে চাইলেন ঘটনাটা কি। তুমিও ব্যাক ব্যাক করে সব উগড়ে দিলে। আমার মনে কোনো প্যাচ নেই। তোমার মতো ডাক ডাক গুড়গুড় আমার আসে না। পার্থ ঈষৎ অপ্রসঙ্গ। গজগজ করতে করতে বলল, ওরা যেচে বেড়াতে নিয়ে এলো, আবার ওরাই অযথা ঝামেলা করছে। এমন বিদঘুটে খবরটা গোপন রাখতে যাবই বা কেন? টুল টেনে বসলো মিতিন। বলল, তা সুজিতবাবুর সঙ্গে আর কি কি গপ্প হলো? বললাম তো, ওই নারায়ণকে নিয়েই। উনি তো চিঠি এপিসোড শুনে স্তম্ভিত। বললেন, এরকম আবার হয় নাকি? এমন কি মহামূল্যবান চিঠি যার অরিজিনাল না হলে চলবে না? সুজিতবাবু চিঠিটা দেখার বাসনা প্রকাশ করেননি। একবার ক্যাজুয়ালি বলেছিলেন। আমি খোঁজাখুঁজিতে যাইনি। বলেছি, ছাড়ুন তো মশাই, ওই চিঠি নিয়ে আমি আর মাথা ঘামাবই না। থাকলে আছে, না থাকলে নেই, ব্যাস। মিতিন চুপ করে রইল একটুক্ষণ। তারপর আবার জেরা শুরু। আর কি কথা হলো সুজিত দত্তর সঙ্গে? এমনি এতাল বেতাল। আমার প্রেস ওর ব্যবসা, আমার প্রফেশনের গল্প নিশ্চয় করেছ। ওটা আমি ইচ্ছে করেই চেপে গিয়েছি। ভাবলাম তুমি পছন্দ করবে কি করবে না। যাক, একটাই বুদ্ধিমানের মতো কাজ করেছো। বলেই মিতিন উঠে গেল। বাথরুম থেকে জিন্স টি শার্ট বদলে নাইটি পরে এলো। দেখা দেখি টুপুরও। এবার শোয়ার আয়োজন করার পালা। টুপুরের জন্য বিকালেই একটা নেয়ারের কাঠ দিয়ে গিয়েছে হোটেলের কর্মচারী। বাজ করে রাখা ছিল কাঠটা। খুলে বিছানা পাতলো টুপুর। মিতিনও ভালো করে বিছানা জেলে নিল। টিভি বন্ধ করলো পার্থ। সোফায় গিয়ে সিগারেটের প্যাকেটটা তুলেও রেখে দিল। এখানে এসে বাড়ি জব্দ হয়েছে সে। রুমে সিগারেট ধরাতে পারছে না। স্মোক অ্যালার্ম লাগানো আছে যে। ছোট্ট একখানা আড়মোড়া ভেঙ্গে টুপুরকে জিজ্ঞেস করলো, তোরা বাইরে কি কেলি রে? হাফ মালয়েশিয়ান, হাফ জাপানি। নাসি গেরং আর সুশি। ওগুলো কৃতব্য। নাসি গরেং নুডলের মতোই, সঙ্গে সবজি মাংস টাংস মেশানো থাকে। তবে টেস্ট চাইনিজের মতো নয়, অন্যরকম। আর সুশি তোমার ভালো লাগতো না, একটু কাঁচা মাছের গন্ধ আছে। ভালোই হয়েছে তোদের সঙ্গে বেরোয়নি। আমি বাবা এখানে পাতি ইন্ডিয়ান ডিশ খেলাম, পরোটা মাংস উইথ স্যালাড। আর বুমবুম, ও বেটা তো জাগলই না। সেন্টোসায় যা হাঁটাহাঁটি করেছে। মিতিন বিছানায় বাবু হয়ে বসেছে। আপন মনেই বলল, সেন্টোসার ছবিগুলো একবার দেখলে হয়। এত রাত্রিরে? পার্থ চোখ কুচকলো। পুরো একটা ক্যাসেট আছে কিন্তু, 1 ঘন্টার। আহা, চলুক না খানিকক্ষণ। তোমার ব্যাটারিটাও মোটামুটি চার্জড হয়ে যাবে। প্লাগ গুজে টিভির সঙ্গে যুক্ত হলো হ্যান্ডিক্যাম। পর্দায় ফুটে উঠল ছবি। গোড়ার দিকে নেহাতি হাবিজাবি। সেন্টোসা যাওয়ার পথে বড্ড উল্টো পাল্টা ক্যামেরা চালিয়েছে পার্থ। ও কারণে ফাস্ট ফরওয়ার্ড করে ঢুকা হলো সেন্টোসা পর্বে। প্রথমেই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড। হাঙ্গর, অক্টোপাস, স্টিংরে, পিরানহা, রাক্ষুসে কাঁকড়া। বেরিয়ে হাঁটতে হাঁটতে সিলোসো বিচ, ইতালিয়ান রেস্তোরাঁর অভ্যন্তর, বুমবুমের বৃষ্টিতে ছুটোছুটি, জলে গিয়ে পা ডোবানো।
টুপুরের সঙ্গে কুনসুট ব্লু লাইন না রেড লাইন কোনো একটা বিড় বাসের অন্দরেও ঘুরানো হয়েছে হ্যান্ডিক্যাম। বাইরে থেকে মেরোলিয়ন সিংহের মুখে দাঁড়িয়ে সেন্টোসার নিসর্গ, দূরে সিঙ্গাপুরের উঁচু উঁচু বাড়ি, জাহাজ সবই ধরা আছে লেন্সে। আছে সেন্টোসার ট্রাম, রঙিন ডাস্টবিন, সাইনবোর্ড, ছবির মতো পাক্কা পথঘাট, গাছপালা। ডলফিন শত প্রায় পুরোটাই তুলেছে পারত, বাজনার তালে নাচ, উদ্বিড়ালের কেরামতি। আচমকাই ডলফিন নৃত্য স্থির করে দিয়েছে মিতিন, কি যেন দেখছে একদৃষ্টে। পার্থ জিজ্ঞেস করলো, কি হলো? ওই লোকটাকে মার্ক করো। টিভির পর্দায় ফুটে থাকা ছবির বা কোনটায় আঙ্গুল দেখালো মিতিন। ওই যে ফ্রেঞ্চ কাট দাড়ি, মাথায় টুপি, চোখে চশমা। টুপুর চুপ কুচকে বলল, স্টিল কালারের স্যুট? হ্যাঁ। লোকটাকে মেরিলিয়নেও দেখলাম না, ছিল নাকি? মনে হচ্ছে। দাঁড়াও, রিওয়াইন্ড করি। ভুল বলেনি মিতিন, মেরিলিয়নেও দেখা গেল লোকটাকে। 8-10 জন টুরিস্টের সঙ্গে মিশে রয়েছে। আরও পিছনে হলো ক্যাসেট। কী কাণ্ড! সিলোসতেও ফ্রেঞ্চ কাট, এক জাপানি দলের পাশে দাঁড়িয়ে। আবার পিছলো ছবি, আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকার মুখে স্ন্যাক বারে বসে আছে লোকটা, ক্যামেরার দিকে পিঠ। তবে স্যুট আর টুপি দেখে চেনা যায়। মিতিন টান হলো, ব্যাপারটা যেন কেমন কেমন টেকছে না। পার্থ হাই তুলে বলল, অমনি রহস্যের গন্ধ পেয়ে গেলে তো? আরে বাবা, আমাদের সঙ্গে সঙ্গে লোকটা তো ঘুরতেই পারে, এবং আমরা যেখানে যতক্ষণ কাটিয়েছি লোকটাও ঠিক ততক্ষণই সেখানে কাটাতে পারে। তাতেই বা কী আসে যায়? যায়। আমার স্মৃতি যদি বিট্রে না করে, আমরা যখন যে বাসে উঠেছি লোকটাও ঠিক সেই বাসই ধরেছে। স্বাভাবিক, একই জায়গায় এক সময় যেতে গেলে এক বাস তো ধরতেই হবে। কিন্তু ওরকম দ্বিতীয় একটা লোককে পাচ্ছি না কেন? তোমার বাসের সিনটা দেখো। টুপিওয়ালা লাস্ট সিটে বসে, খোলা ম্যাপে মুখের অনেকটাই ঢাকা, শুধু টুপি দেখা যাচ্ছে। আশ্চর্য, বাসে তোমার কোনো সন্দেহ হলো না? এখন বলছো। শোনো, বাসে আমরা উঠেছি 1-1.5 ঘন্টা পর, মাত্র 3 বার। লোকটাকে তখন খেয়াল করলেও আলাদাভাবে চিহ্নিত করার মতো কোনো পরিস্থিতি হয়নি। তবু মনে একটা খচখচানি ছিল বলেই না রাত দুপুরে ক্যামেরা চালিয়ে বসলাম। অর্থাৎ তোমার ধারণা লোকটা আমাদের ফলো করছিল? একটু ধারণা তখন জন্মেছিল বটে, এখন ছবি দেখে নিশ্চিত হলাম। আড়ালে থাকার চেষ্টা করেও ঠিক কোনো না কোনোভাবে ক্যামেরায় এসে গিয়েছে লোকটা। কিন্তু ফলো করার একটা কারণ থাকবে তো। একটা অচেনা লোক কেন হঠাৎ? সে তো আমিও ভাবছি। যাকগে, মরুকগে, কাল সকালে আবার ঘর বদলানো আছে, তাড়াতাড়ি উঠতে হবে। এখন চলো শুয়ে পড়া যাক। সবাই সার। দুপুরের ঘুম আসছিল না, মস্তিষ্কে এক আজব উত্তেজনা। সিঙ্গাপুরেও একটা রহস্য এসে গেল তাহলে। কিন্তু সারা সন্ধ্যে সে মিতিন মাসির সঙ্গে ছিল, তখন মিতিন মাসি কোনো আলোচনাই করলো না কেন? তবে কি রহস্য এখনও যথেষ্ট পাকেনি? হবেও বা। ধন্যবাদ। পরবর্তী পর্ব আগামী দিন।